এই মোদি জমানায় সবকিছুই যেরকম বিক্রি হয় সেরকম এক্সিট পোল, বড় মিডিয়া তারাও বিকৃত হয়েছে নিজেরা। বিজেপির সাংগঠনিক দক্ষতা কোথাও নেই। বিজেপির সংগঠন আমি নাম করছি না, বিজেপির যারা নেতারা দাঁড়িয়েছিল, বিজেপি 3000 থেকে 5000 টাকা করে দিয়ে তৃণমূলের লোকেরাই টাকা নিয়ে তাদের বুথ এজেন্ট হয়েছে, কোনো স্ট্রাকচার কিচ্ছু নেই। শুভেন্দু অধিকারীর কথা লোকে বিশ্বাস করবে কি করে? অর্ধেক লোক শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করেন। দীপশিতা, সৃজন, সুজন চক্রবর্তী, এই তিনজন ক্যান্ডিডেটের কথা আমি বলছি যে ভোটটা পেয়েছে শহর কেন্দ্রিক, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, অ্যান্টি তৃণমূল। এই ভোটের উপর নির্ভর করে কখনো ক্ষমতায় আসা যায় না। নমস্কার, আমি শিবম। চকচক করলেই সোনা হয় না। অনেকদিন পর এই প্রবাদটা মনে পড়লো যখন এই বঙ্গ রাজনীতির বাজারে একটা এক্সিট পোল আমি দেখলাম। মানে চকচক তো করলো, সোনার মতো কার্যকারিতা এক্সিট পোল দিল কি, মানে ডাহা ফেল করলো এক্সিট পোল। কেন, কিসের জন্য, কেনই বা এই বঙ্গ বিজেপির ব্যর্থতা? এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন অভিজ্ঞ সাংবাদিক প্রসূন আচার্য। এই যে লোকসভা নির্বাচনের রেজাল্ট দেখলেন, শুধু রেজাল্ট তো নয়, তার আগে একটা এক্সিট পোলও দেখে নিয়েছেন, তার দুদিন পর রেজাল্ট দেখলেন। এক্সিট পোলটা কমপ্লিটলি ফেল করলো কেন? দেখো, দুটো তিনটে জিনিস হয়েছে। এখন তো বাজারে সবকিছুই বিক্রি হয়, এক্সিট পোলের রেজাল্টও বিক্রি হয় বলে আমার মনে হয়েছে। আমার পরিচিত বহু লোককে, আমি আজ 36 বছর সাংবাদিকতা করছি, এক্সিট পোলের ব্যাপারটা 96-97 সাল থেকে এসছে। আজ পর্যন্ত আমি কোনো লোককে দেখিনি এক্সিট পোল কেউ করাচ্ছে বা করছে এরকম দেওয়ার। আগে নিয়ম ছিল যে ভোট কেন্দ্রের বাইরে 100 মিটারের বাইরে একটা করে পিচ ভোটের বাক্স থাকবে, সেখানে ক্যান্ডিডেটদের নাম লেখা থাকবে, সেখানে টিক দিয়ে ফেলবে। ওরা দাবি করতে এতে ফেলা হয়, কিন্তু তারপর ইলেকশন কমিশন এবং পার্টির লোকের আপত্তি করে, কারণ তাহলে জানা যাচ্ছে যে কে কাকে ভোট দিচ্ছে। তারপর নাকি সার্ভে করতে শুরু করে একটা টিক মারা কাগজ, সেটাও ফেল করে। তারপর নাকি ফোনে তার এক্সিট পোল করে। এইবার এক্সিট পোলের সাথে বাস্তবের মিল হয়নি, অথচ দেখা যাচ্ছে যারা অভিজ্ঞ সাংবাদিক তারা দিনের পর দিন যা বলেছেন, যারা বুঝতে পারছিলেন যে জমির সত্যতা কোথায়, সেটা মিলে গেছে। এটা আমার ক্ষেত্রেও সত্য হয়েছে, অন্যান্য হিন্দি চ্যানেলের ক্ষেত্রেও সত্য হয়েছে, বা কিছু বাংলা ইউটিউবের ক্ষেত্রেও সত্য হয়েছে, কিন্তু বড় মিডিয়ার ক্ষেত্রে সত্য হয়নি। তার দু তিনটে প্রধান কারণ আছে। নাম্বার ওয়ান, এই মোদি জমানায় সবকিছুই যেরকম বিক্রি হয় সেরকম এক্সিট পোল, বড় মিডিয়া তারাও বিকৃত হয়েছে, নিজেরা বিক্রি করেছে বড় টাকার পরিমাণে। এবং বিজেপির এবার বিপুল পরিমাণে ইলেকশনের পারপাসে বাজেট ছিল। আমার কাছে যতদূর খবর, প্রায় 2450 কোটি টাকার বাজেট, এবং কোনো চ্যানেল তার মধ্যে, বা চ্যানেল বা হাউস 250 কোটি টাকা, কেউ 300 কোটি টাকা, কেউ 400 কোটি টাকা, একটা বড় হাউস অল ইন্ডিয়া 750 কোটি টাকা তাদের সাথে কন্ট্রাক্টে ছিল। অর্থাৎ তাদের জেতানো দেখানো তাদের একটা প্রায়োরিটির মধ্যে ছিল। নাম্বার টু হচ্ছে যে এক্সিট পোল যে করছে আর জমিনি সাচ্চাই যেটা, তার মধ্যে একটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স ঘটে যাচ্ছে। কারণ জমি একটা কথা বলছে, এক্সিট পোল একটা কথা বলছে। আমি একটা, এবং সাধারণ মানুষের যে মতামত আমরা যেটা টিভিতে দেখি, বা কোনো বিয়ে বাড়ি বা রকের আড্ডায় যেখানে হোক দেখি, তার সাথে পশ্চিমবঙ্গের রেজাল্টটা মিলল না। না মেলার একটা কারণ আমি আপনাদের বলি। পশ্চিমবঙ্গের জনসংখ্যার 30% মুসলমান, কিন্তু পোল ভোটে যেহেতু সংখ্যালঘুরা বেশি ভোট দেয়, পোল ভোটে 35% মুসলিম ভোটার। পশ্চিমবঙ্গের 128টা বিধানসভা কেন্দ্র মুসলিম ভোটের দ্বারা নির্ধারিত হয়, যেখানে প্রায় 75 থেকে 80টা বিধানসভা কেন্দ্র শুধু মুসলিম ভোটের উপর নির্ভর করে, মুসলিমরা মেজরিটি। পশ্চিমবঙ্গে প্রায় 78টা থেকে 80টা বিধানসভা কেন্দ্র, যেহেতু সেন্সাস হয়নি 2011 সালে, আমি তাই বলছি, SC ST ভোটের উপর নির্ভরশীল। তাহলে টোটাল ভোটের কত শতাংশ গেল? অর্থাৎ 35% মুসলিম, 29 বা 30% হচ্ছে আমাদের SC ST, 65, এরপর OBC EBC সব ধরে প্রায় 85 থেকে 87-88% জনসংখ্যা দাঁড়াচ্ছে। আর সো কল্ড কোট আনকোট উচ্চ বর্ণ, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, যাদের আমরা চাকরি করতে দেখি, যাদেরকে আমরা ডাক্তার দেখি, ইঞ্জিনিয়ার দেখি, বিয়ে বাড়িতে যাই, ভদ্রলোক বাঙালি বলে যারা পরিচিত, তারা হচ্ছে সংখ্যালঘু। তারা যদি 12% 13% হয়ও, ব্রাহ্মণ, কায়স্থ, বেনে, সেনগুপ্ত, দাশগুপ্ত অর্থাৎ বদ্যি, আরো সব আছে, তাদের পোল ভোট শেষ পর্যন্ত দেখা যাবে 8% থেকে 9%, তার বেশি কোনো মতেই নয়। এবার মমতার টার্গেট অডিয়েন্স কিন্তু এই 8-9%
ভোটার ছিল না। আপনারা যদি দেখেন তাহলে জ্যোতি বসু যতদিন মুখ্যমন্ত্রী ছিলেন ততদিন পর্যন্ত জ্যোতি বসুর বিরুদ্ধে এই অংশ যারা এখন মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে কোনো ব্যাপারে সোচ্চার, সে নিয়োগ দুর্নীতি বলুন, লক্ষ্মীর ভান্ডার বলুন, যে কোনো ব্যাপারে জ্যোতিবাবুদের সময় তো অনেক কিছু ছিল, মিডিয়া তো ছিল না কিন্তু দলতন্ত্র ছিল। জ্যোতিবাবু টার্গেট অডিয়েন্সও কিন্তু 90% ছিল, বাকি 10% ছিল না। মমতার টার্গেট অডিয়েন্সও কিন্তু 90%, এই 10% নয়। অথচ বিজেপির মূল টার্গেট অডিয়েন্স কিন্তু এই 10%, প্লাস হচ্ছে শিডিউল কাস্ট। যে শিডিউল কাস্টরা সন্দেশখালীর বলুন, মথুরাপুরের বলুন, বা জয়নগরের বলুন, কুলতলির বলুন, আর তাদের সাথে নর্থ বেঙ্গলের আদিবাসী ভোট, যে আদিবাসী ভোট একসময় পুরোটাই পেত সিপিএম, পরে সেটা শিফট করে যায় তৃণমূলে, তারপরে সেটা শিফট করে যায় বিজেপিতে। অর্থাৎ আদিবাসী ভোট প্লাস হচ্ছে পার্ট অফ শিডিউল কাস্ট ভোট এবং এই তথাকথিত উচ্চবর্ণের উচ্চবিত্তর বাঙালি ভদ্রলোকদের ভোট ছিল বিজেপির পক্ষে। তাহলে যদি টোটাল ভোটের পার্সেন্টেজ দেখা যায় সেখানেই কিন্তু 8-9% ভোটের অটোমেটিক ফারাক গড়ে দেয়। আমরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে এত সমালোচনা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে 100 টাকা 1000 টাকায় বিক্রি হয়ে যাচ্ছেন, 500 টাকায় মা বোনেরা বিক্রি হচ্ছেন। আপনারা জানেন না যে লক্ষ্মীর ভান্ডার যে বাড়ির কাজের মহিলা, গ্রামের মহিলা, তাদের কাছে কতটা পরিমাণে কার্যকরী। আজকে যখন মধ্যপ্রদেশে ভোট হলো, মধ্যপ্রদেশের ভোটে শিবরাজ সিং চৌহান চিফ মিনিস্টার থাকার সময় কেউ ভাবেনি যে অত সিটে জিতবে বিজেপি। তার কারণ হচ্ছে ওরা লাডলি বাহিনিয়া স্কিম এনেছিল এবং সেই লাডলি বাহিনিয়া স্কিমটা ঠিক ভোটের মুখে সাংঘাতিকভাবে ওরা সেল করে এবং প্রচুর রেজিস্ট্রেশন হয়, যার ফলে মহিলারা বেশি ভোট দিয়েছে। পশ্চিমবঙ্গেও যদি দেখা যায় পুরুষ ভোটের তুলনায় মহিলা ভোটের পার্সেন্টেজ 8 থেকে 10% বেশি। মানে জ্যোতি বসুর স্ট্র্যাটেজিটাই ফলো করলেন? হ্যাঁ, বুদ্ধদেব ভট্টাচার্য 2006 সালে পূর্ণ বহুমত পাওয়ার পরে অ্যাবসলিউট মেজরিটি, হঠাৎ করেই জ্যোতিবাবু বুদ্ধবাবুকে মনে হয়, আমি তো এত বছর রাজনীতি করতে গিয়ে বুদ্ধবাবু জ্যোতিবাবু সবাইকে কাছ থেকে দেখেছি, হঠাৎ মনে হয় এই উচ্চবর্ণের উচ্চশিক্ষিত উচ্চবিত্ত ছেলেদের জন্য পশ্চিমবঙ্গে কিছু করতে হবে, যারা পশ্চিমবঙ্গের বাইরে চাকরি করতে চলে যাচ্ছে বা পাচ্ছেন। সরকারের নজরটা শিফট হয়ে যায়, যার ফলে কিন্তু একটা এফেক্ট পড়ে নন্দীগ্রামে, কাস্কেডিং এফেক্ট পড়ে সিঙ্গুরে। মমতা হঠাৎ গরিবদের প্রতিভূ হিসেবে আবির্ভূত হয়। 2009 সালে ভোটে ব্যাপক বিপর্যয় হয়। তার আগে 2008-এর পঞ্চায়েতে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা দুটোই কিন্তু মুসলিম অধ্যুষিত গরিব চাষিদের জায়গা। পঞ্চায়েত ভোটে হেরে যায় নদিয়া, আর একটা গরিব জায়গার দেশ, শিডিউল কাস্ট মুসলিম বেশি, সেখানেও হারে বামফ্রন্ট। এবং 2009-এ তার কাস্কেডিং এফেক্ট পড়ে, তার 2011-তে মমতা ক্ষমতায় চলে আসে। এই ব্যাপারটা মাথায় রেখে কেউ এক্সিট পোল করেনি পশ্চিমবঙ্গে। এবং অফেন কিছু লোকের স্যাম্পল সাইজ ছোট ছিল, প্রদীপ গুপ্ত নৌটাঙ্কি করে কাঁদলো। আমি তো সি ভোটারের যে করেছে আমাদের যশবন্ত দেশমুখ, নানাজি দেশমুখের নাতি, হিন্দুত্ববাদী, তাকে দেখছিলাম তর্ক করে যাচ্ছে কন্টিনিউয়াসলি প্রভু চাওলার সাথে, বা এখন এবিপি নিউজের হিন্দি চ্যানেলের অ্যাঙ্কারের সাথে, যে আমরা এত পার্সেন্ট ভোট, পার্সেন্টেজের ওপর নাকি ওরা ক্যালকুলেট করেছিল, তাতে খুব ফারাক ঘটেনি, সেই অনুযায়ী ওরা হিসেব দিয়েছিল, তাই জন্যই ওদের হিসেব মেলেনি। আমার একটাই বিনম্র প্রশ্ন, আসামে কিন্তু 37% ভোট কংগ্রেসও পেয়েছে, 37% ভোট বিজেপিও পেয়েছে, এবং কংগ্রেস কিন্তু ওই পার্সেন্টেজে বিজেপির থেকে এগিয়ে। তাহলে আসামে কি করে এক্সিট পোলের রেজাল্টে কংগ্রেসকে 1টা বা 2টো আসন এবং বিজেপিকে 14টার মধ্যে 12টা আসন তারা দেখিয়েছিল? এই পুরোটাই ফলস। এরা প্রচুর টাকার বিনিময়ে নিজেদেরকে বিক্রি করেছে, চ্যানেলগুলো বিক্রি করেছে নিজেদেরকে, তার ফলে এক্সিট পোল মেলেনি। অথচ সাধারণ সাংবাদিক যারা জমিতে হেঁটেছে, মাটিতে হেঁটেছে, এবং আমি সত্যি কথা বলতে এই প্রত্যেকটা নিয়ে ফোরকাস্ট করেছিলাম এবং মিলে গেছে। আমি বলেছিলাম 240 মিলেছে, পশ্চিমবঙ্গে বলেছিলাম 26 থেকে 30 তৃণমূল কাছাকাছি গেছে, 15টার নিচে বলেছিলাম বিজেপি মিলেছে। আমি তো সব জায়গায় ঘুরিনি, আমি বর্তমানের সাংবাদিক, আনন্দবাজারের সাংবাদিক যারা প্রাক্তন ছিল বা বর্তমানে জেলার সাংবাদিক, বিভিন্ন চ্যানেলের যারা চ্যানেল হেড মমতার সাথে ঘুরছে বা সুকান্তর সাথে ঘুরছে বা শুভেন্দুর সাথে ঘুরছে, তাদের কাছ থেকেই ফিডব্যাক নিয়েছি যে এইখানকার পরিস্থিতি কি, প্লাস জেলার লোকেদের সাথে কথা বলেছি।
প্লাস ওইখানকার ভোটে গতবার কি ছিল, এবছর কি ছিল, সেইটা হিসেব করেছি। আমি যদি কলকাতা শহরে বসে মোটামুটি একটা বুঝতে পারি, এবং ফিডব্যাকের প্যারামিটার কিন্তু তারাই, যে চ্যানেলগুলো বা যে কাগজগুলো ভুল দেখিয়েছে তাদের মাটিতে হাঁটা সাংবাদিকরাই আমাকে ফিডব্যাক দিয়েছে। বিজেপির ফেলিয়ারের কারণ কি, পরাজয়ের কারণ বিজেপির ভোট শতাংশ কমেনি, এটা ঠিক, কিন্তু আপনি আসন সংখ্যা নিরিখে ভাবাই যায় না এরকম একটা ফিগার এসছে। আমি বলছি যে বিজেপি ওই 2019-এর বিজেপি 2024-এর বিজেপি একই জায়গায় থেকে গেল, এর কারণটা কি? তার কারণ মূলত আমার যেটা মনে হয়েছে, পশ্চিমবঙ্গ হিন্দু মুসলিমদের ডিভিশনটা উত্তরপ্রদেশ বা গুজরাট বা হরিয়ানার একটা পার্টের মতো এত শার্প নয়। এখানে হিন্দু এবং মুসলমানরা একই গ্রামে বাস করে, অনেক ক্ষেত্রে একই পাড়ায় বাস করে, বিশেষত বাংলা ভাষায় যারা কথা বলে। আমি উর্দুভাষী বা হিন্দিভাষী মুসলিমরা তো রাজাবাজারে আছে ধরুন, বা আসানসোলে একটা সেকশনে আছে, বা পাকসার কাছে, তাদের থেকেও যেটা বড় কথা, যারা বাংলা ভাষায় কথা বলে, বাংলাভাষী মুসলিম একই গ্রামে বাস করে, একই সাথে খাওয়া দাওয়া করে, দুর্গাপুজোতে মুসলমানরা অংশগ্রহণ করে, ঈদে বিরিয়ানি হলে হিন্দুদের বাড়িতেও দেওয়া হয়। তাদের মধ্যে ডিভিশনটা কিন্তু কখনো কোনোদিনই এত শার্প ছিল না। তার ফলে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম ওই মঙ্গলসূত্র, মাটন, মাছলি এইগুলো কিন্তু নেয়নি। বাংলার রাজনীতিটা চলবে না, চলবে না। মাছের মাছ, মাছ বাঙালি, মাছে ভাতে বাঙালি। আসামে বলুক তো মাছ খাবে না। আজকে শুধু পশ্চিমবঙ্গ নয়, আজকে শুভম তুমি যদি দেখো যে নর্থ ইস্টে হেমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস থেকে দুর্নীতি করে এসে ওয়াশিং মেশিনে চুবানো হয়ে আজকে মুখ্যমন্ত্রী হয়েছে। নাগাল্যান্ডে হেরেছে, মেঘালয়ে হেরেছে, মণিপুরে হেরেছে, আসামের শতাংশের ভোট সমান সমান। ওই অংশে সব লোক মাছ মাংস খায়। অর্থাৎ এই মাছ খাবে না, মাংস খাবে না, ভারত একটা বিবিধতার মধ্যে ঐক্য, এটা পৃথিবীর কোথাও নেই। কোনো কিছু সাংগঠনিক দুর্বলতা আপনার চোখে পড়েছে বিজেপির? আপনি দেখুন যে দিলীপ ঘোষের বিজেপির সঙ্গে সুকান্ত মজুমদার শুভেন্দুর বিজেপির একটা আকাশ পাতাল পার্থক্য, রেজাল্ট এটা রিফ্লেক্ট হচ্ছে। এইটাকে আপনি কিভাবে দেখেন? বিজেপির সাংগঠনিক দক্ষতা কোথাও নেই। বিজেপির সংগঠন, আমি নাম করছি না, বিজেপির যারা নেতারা দাঁড়িয়েছিল, তৃণমূলের একটা সংগঠনের স্ট্রাকচার আছে বুথ লেভেল অব্দি। সিপিএম এর বাজারে কোনো ভোট নেই, তবু তাদের লোক এরিয়া কমিটি একটা স্ট্রাকচার আছে যে তারা বুথে লোক বসাতে পারে। বিজেপি 3000 থেকে 5000 টাকা করে দিয়ে তৃণমূলের লোকেরাই টাকা নিয়ে তাদের বুথ এজেন্ট হয়েছে, কোনো স্ট্রাকচার কিচ্ছু নেই। সারা রাজ্যের কিছু কিছু জায়গায় হয়তো আরএসএস এর স্ট্রাকচার আছে, কিন্তু যে স্ট্রাকচারের উপর নির্ভর করে একটা পার্টি দাঁড়ায় সেই স্ট্রাকচারটা নেই। দিলীপ ঘোষ আরএসএস থেকে আসা লোক। দিলীপ তার ব্যবহারের কারণে হয়তো শিক্ষিত নন, অত গুছিয়ে কথা বলতে পারেন না, কিন্তু তিনি একটা মোশনের মধ্যে ভোট করেছিলেন। শুভেন্দু অধিকারীর কথা লোকে বিশ্বাস করবে কি করে? অর্ধেক লোক শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করেন, এটা বাস্তব সত্য। কারণ শুভেন্দু অধিকারী যে অত্যাচার করেছিলেন মমতার নেতৃত্বে, যেটা মূল অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যে মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনায় কতগুলো জেলার দায়িত্বে ছিল, এবং শুভেন্দু অধিকারী কি করেছে? তৃণমূল থেকে পয়সা দিয়ে লোক ভাঙিয়ে এনে তাদেরকে বিভিন্ন জায়গায় পুট করেছে। এটা তো দলের কোনো স্ট্রাকচার হতে পারে না। সারা দেশে বিজেপির বিপর্যয়ের পেছনেও এটা বড় কারণ। বিজেপি যে 350-400 ক্যান্ডিডেট দিয়েছে, 400 মতো, তার মধ্যে 100 ক্যান্ডিডেট অন্য দল থেকে আসা লোকেরা। তাদের সাথে বিজেপির যে নীতি আদর্শ কিচ্ছু মেলে না, কিচ্ছু না। বিজেপির একটা নীতি, একটা আদর্শ আছে। আমি বিজেপি অফিসে কভার করতাম যখন দুটো এমপি ছিল, বংশীলাল সোনি ছিলেন এখানে আরএসএস এবং বিজেপির যোগসূত্র, আর বিষ্ণুকান্ত শাস্ত্রী ছিলেন প্রেসিডেন্ট, তপন শিকদার ছিলেন, সেই সময় পরেশ দত্তও ছিলেন, অনেকেই ছিলেন, যেতেন বিজেপি অফিসে। তো গ্রাম থেকে লোকজন আসতো, তার একটা স্ট্রাকচার ছিল। মন্ডল যে করা, মন্ডলের ওপরে সে কিভাবে উঠবে, স্ট্রাকচার ছিল। সেই স্ট্রাকচারটা কিন্তু এই আমলে আর তৈরি হয়নি। ও এলো, পথ পেয়ে গেল, চলো চলো, মানে কি একটাই উদ্দেশ্য, ক্ষমতা দখল কর। এইভাবে কখনো কিছু হয় না। তৃণমূলেরও সেই অর্থে যে খুব আদর্শ ভিত্তিক দল তা না, সিপিএম বিরোধী একটা দল, এই মুহূর্তে বিজেপি বিরোধী একটা দল, তারও একটা স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারটা কংগ্রেসের ছিল সারা দেশে এবং পশ্চিমবঙ্গ। ভোট করাচ্ছে এরা, এটাও তো একটা বাস্তব। হ্যাঁ, ওইটা তো ভেঙে চলে এসছে তৃণমূলে। কংগ্রেসও যে মালদা, মুর্শিদাবাদ, পার্ট অফ বীরভূম, উত্তর দিনাজপুর, সেখানে কংগ্রেসের এখনো বুথ লেভেল কমিটিতে লোক আছে, স্ট্রাকচারটা আছে। কংগ্রেস পশ্চিমবঙ্গে যতদিন আলাদা লড়েছে, তারা কোনোদিন 42-43%-এর নিচে ভোট পায়নি।
বিজেপি এত লাফাচ্ছে কেন? 38% পেয়ে কংগ্রেসের আপনারা ভোট পার্সেন্টেজ দেখুন, কোন ইলেকশনে কংগ্রেস 42-43% ভোট 77 সালের পর থেকে যা ইলেকশন হয়েছে লোকসভা বিধানসভা পায়নি, তাহলেও তারা ক্ষমতায় পায়নি। সিপিএম ক্ষমতায় জিততো 47-48% পেয়ে সিপিএম ক্ষমতায় বসতো। একমাত্র অনিল বিশ্বাস 2050 সালে 1 সালে বলেছিল আমাদের যেভাবেই হোক না 6 সালে 50%-এর উপর ভোট পেতে হবে। তাহলে বিজেপি যে 38% পেয়ে লাফাচ্ছে, আর কংগ্রেসও তো 42% পেত, কিন্তু স্ট্রাকচার ছিল, সেই স্ট্রাকচারটাই বিজেপি তৃণমূল পুরো হড়পে নিয়ে নিয়েছে। সাউথ বেঙ্গলে, কলকাতা ফ্রিঞ্জ এরিয়ায় স্ট্রাকচার রয়ে গেছে, কিন্তু বিজেপি ওটা তৈরি করেনি। আমার শেষ একটা প্রশ্ন, দুর্নীতি থেকে শুরু করে একাধিক ইস্যু, শাহজাহান, জ্যোতিপ্রিয় মল্লিক, লিস্ট যদি করেন আপনি লিস্ট শেষ করতে পারবেন অন্তত এই আমলের, তৃণমূল সরকার আমলে। এই কোনো ইস্যুই মানুষের মনে কি প্রভাব বিস্তার করছে না বলে আপনার মনে হয়? অন্তত ভোট বাক্সে মানুষ যেভাবে ভোট দিচ্ছেন বোঝাই যাচ্ছে না তারা দুর্নীতি নিয়ে ভাবছেন নাকি, চাকরি নিয়ে ভাবছেন নাকি, জ্যোতিপ্রিয়, শাহজাহান তাদের মাথায় আসছে কিনা বোতাম টেপার আগে। ভারতীয় রাজনীতিতে দুর্নীতি খুব বড় একটা ইস্যু হয় না। 1997 সালে ফডা স্ক্যামে লালু যাদব জেলে গেছিল, আমি লালুর সাথে জেলে গিয়ে দেখাও করতাম, তখন ওই বিহারে পোস্টিং ছিল। 97-98 পরপর ইলেকশন হয়। 2001 লালু যাদবরা ক্ষমতা থেকে বেরিয়েছে 2005 সালে, লালু জেলে গেছে 97 সালে, ক্ষমতা থেকে উৎখাত হয়েছে 2005 সালে। কিন্তু 2004 সালেও বিহারে সর্বাধিক লোকসভা কেন্দ্র জিতে লালু কেন্দ্রের রেলমন্ত্রী হয়েছে, এবং তাদের ভোট ব্যাংক এইবারও লালুর ছেলের ভোট ব্যাংক 5% বেড়েছে। জয়ললিতার ডজন ডজন জুতো ছিল, জয়ললিতারা কম দুর্নীতি করেনি। আচ্ছা, বিজেপি আদানির দুর্নীতি কম করেছে? ও তো সরকারের টাকা আদানিকে দিয়ে দিয়েছে, পোর্ট এয়ারপোর্ট থেকে সর্বত্র। ইলেকট্রাল বন্ডে দুর্নীতি করেছে। বিজেপির দুর্নীতি তো তৃণমূলের দুর্নীতির থেকে ভলিউম এবং টাকায় অনেক বেশি। সেটা কি বিজেপির ভোটারের ওপর প্রভাব ফেলেছে? উত্তরপ্রদেশে কিসের ভিত্তিতে ভোট হয়েছে বলুন তো? উত্তরপ্রদেশে ভোট হয়েছে অগ্নিপথ, উত্তরপ্রদেশের ভোট হয়েছে দলিতদের সংবিধান চলে যাবে, সংরক্ষণ চলে যাবে। উত্তরপ্রদেশ ভোট হয়েছে আমি ব্যাকওয়ার্ড, আমার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশে ভোট হয়েছে যে এই নিরিখে, দুর্নীতির নিরিখে তো ভোট হয়নি। বেনারসে আপনি শুনলে অবাক হবেন, বেনারসে কাশীর যে গঙ্গায় ওখানে যারা মানে নৌকা চালায়, তো তাদের যে মাঝি মাল্লার যে শ্রেণী, মানঝি ওরা বলে, এরা ইবিসি এক্সট্রিম ব্যাকওয়ার্ড এবং শিডিউল কাস্টের মধ্যে পড়ে। এরা নৌকা বিহার করে দিন যাপন করত গঙ্গায়। ইদানিং নরেন্দ্র মোদী বেনারসে গুজরাট থেকে এনে বড় বড় ভেসেল চালিয়েছে, সেইখানে তারা ওই ভেসেলে করে ঘুরে বেড়ায়। এই রকম পরিমাণে দুর্নীতি হয়েছে। তো নরেন্দ্র মোদীর ভোট কমেছে কিন্তু হেরে যায়নি। দুর্নীতি ইস্যু হয়, নিঃসন্দেহে ইস্যু হয়, পশ্চিমবঙ্গেও হয়েছে। এই যে টাকার পাহাড় পার্থর বাড়িতে, শেখ শাহজাহান, এই দুর্নীতি ক্যাপিটালাইজ কিছুটা সিপিএম করে মমতার বিরুদ্ধে যে অ্যান্টি ইনকামবেন্সি ভোট, সেই ভোটের অংশে কিছুটা ভাগ বসিয়েছে, যে কারণে মমতা বিধানসভায় যে ভোট পেয়েছিল ভোট পার্সেন্টেজ তার থেকে কমেছে। কিন্তু সেই দুর্নীতিটা এমন হয়নি যে শিডিউল কাস্ট ভোট ঘুরে গেছে, মহিলাদের ভোট ঘুরে গেছে। দুর্নীতি নিঃসন্দেহে ফ্যাক্টর হয়, কিন্তু তার সাথে প্লাস 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 আরো ফ্যাক্টর হয়। ব্যাপক কেলেঙ্কারি মধ্যপ্রদেশে এত বড় ঘটেছিল, ওই সেই দুর্নীতি নিয়ে তো শিবরাজ সিং চৌহান হারেনি। দুর্নীতি ইস্যু হয়। 2026-এ তো কার্যত বিরোধী শূন্য একটা রাজনীতি পরিবেশ তৈরি হলো কি রাজ্যে, আপনার মনে হয়? মানে যদিও লোকসভা ভোট, বিধানসভা ভোট মেট্রিকটা আলাদা, কিন্তু আপনি কি মনে করেন 2026-এ ফের একবার তৃণমূল কংগ্রেস এরকম ক্লিন সুইপ করে বেরিয়ে চলে যেতে পারে? আমার এখনো যা পরিস্থিতি, তাতে সাংগঠনিক শক্তি আছে সিপিএম এর, কিন্তু সিপিএম এর কোনো জনসমর্থন নেই। আর সিপিএম এর জনসমর্থন নেই তার একটা কারণ হচ্ছে, সিপিএম পার্টিটা নেতৃত্ব থেকে শুরু করে ম্যাক্সিমাম যারা সাপোর্ট বেস, আপনি যদি দেখেন যে ভোটের ডিস্ট্রিবিউশন, মুর্শিদাবাদে তো অধীরের জন্য সেলিম অতটা ভোট পেয়েছে। মুর্শিদাবাদে না হলে কংগ্রেস আর সিপিএম আলাদা লড়লে জামানত বাজেয়াপ্ত হতো। দীপশিতা, সৃজন, সুজন চক্রবর্তী, এই তিনজন ক্যান্ডিডেটের কথা আমি বলছি, যে ভোটটা পেয়েছে শহর কেন্দ্রিক, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, অ্যান্টি তৃণমূল ভোট। এই ভোটের উপর নির্ভর করে কখনো ক্ষমতায় আসা যায় না। আবার বিজেপি যে শতাংশে ভোটটা পেয়েছে সেটা একেবারে মুসলিম বিরোধী। নরেন্দ্র মোদী, যিনি ঈশ্বর প্রদত্ত নন, বায়োলজিক্যাল নন, পরমেশ্বরের পাঠানো সন্তান, তার মুখের দিকে তাকিয়ে ভোট। এবং অনেকটাই সাউথ 24 পরগনার বিভিন্ন কেন্দ্রে
নদিয়ার বিভিন্ন কেন্দ্রে বা উত্তরবঙ্গে তৃণমূলের বিরোধী ভোট, যে ভোটটার পাওয়ার কথা সিপিএম এ, সেটা শিফট করে গেছে। তো আমার মনে হয় না এর খুব বেশি এই মুহূর্তে 2026 অব্দি হেরফের হবে বলে, যদি না রাজ্যে বড় রকম কোনো ঘটনা ঘটে। মমতা ব্যানার্জি দুর্নীতির দায়ে তৃণমূলের একদম শীর্ষস্তরের কেউ গ্রেপ্তার হয়। আর সত্যি কথা বলতে কি, যেভাবে নারদ এবং সারদা কেলেঙ্কারি হয়েছিল, আমার সাথে প্রায় মান্নানদার কথা হলো, কারণ মান্নানদা তো এই সারদা কেলেঙ্কারির কেস করেছিলেন, এবং বিজেপি যেভাবে ডুপ্লিসিটি খেলেছে দুপক্ষের মধ্যে, একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক, তো কবেই জেল চলে যেতে পারতো, জেল হয়ে কনভিকশন হতে পারতো। কোনো কেসেরই আজ পর্যন্ত ট্রায়ালই শুরু হয়নি। 2016, 2024, 2014, 10 বছরে যদি কোনো কেসের ট্রায়াল না হয়, বিজেপি বারবার ওই একই ওয়াশিং মেশিনে আসবে না আসবে না, আসবে না আসবে না, এই খেলা খেলতে থাকে। এবং শুভেন্দু অধিকারী, যিনি নিজেও দুর্নীতির দায়ে অভিযুক্ত, তিনি যদি নেতৃত্ব দেন, তাহলে এই রাজ্যে বিজেপির পক্ষে ভোট ক্যাপিটালাইজ করা সম্ভব নয়। জানি না পরবর্তী কালে তারা কিভাবে কি চেঞ্জ করবে না করবে। আর মমতা ব্যানার্জির এখনো কিন্তু লোকের কাছে একটা বড় বিশ্বাসযোগ্যতা আছে, যে দিদির দলে সবাই দুর্নীতিগ্রস্ত হতে পারে, কিন্তু দিদি সৎ। এখন সৎ কি সৎ না, এই নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু পারসেপশন ডিপেন্ডস দ্য পলিটিক্স। পারসেপশনে কিন্তু মমতা এগিয়ে রয়েছে রাজ্যের যে কোনো নেতা নেত্রীর থেকে। ফলে আমার মনে হয় না খুব বেশি কিছু চেঞ্জ হবে। কিছু কংগ্রেস যদি তাদের সাংগঠনিক শক্তিটা একটু শক্তিশালী করে, 10, 12, 15টা সিটে কংগ্রেস হয়তো আগামী দিন জিতবে, কারণ গোটা পূর্ব ভারতেই কংগ্রেসের একটা রিজুভিনেশন হচ্ছে, তো সেটা হতে পারে। আর আদারওয়াইজ খুব বেশি পশ্চিমবঙ্গের পলিটিক্যাল বাতাবরণ ইন টার্মস অফ সিট চেঞ্জ হবে না। অবশ্যই ফের একবার 2026-এ তৃণমূলই আসতে পারেন, এরকম সম্ভাবনা 2024-এ বসে করলেন।